নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প নাটক। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাটু বলল, না, আমি ভিখিরির পাঠ করব না। আমাকে রাজা রাজার পাঠ দেন তো ভাবতে পারি। মানাদা অতি নরম গলায় বলল, সাটু লক্ষ্মী বাবা আমার, ব্যাপারটা বোঝবার চেষ্টা কর। আমাদের এই নাটকে ভিখিরি কোনো হেলাফেলা ক্যারেক্টার নয়, খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাকে প্রায় গোটা নাটক জুড়ে স্টেজে থাকতে হবে। সাটু উল্টো দিকে ফেরা অবস্থায় বলল, রাখেন দেখি, আমার সব জানা আছে। ভিখিরির আবার গুরুত্ব, কুঁজোর আবার চিত হয়ে শোয়া। যান যান, বিরক্ত করেন না, আমারে ঘুমোতে দেন। ছেঁড়া কাঁথা পেতে সাটু শুয়ে আছে ঘোষ কাকুর রোয়াকে। মাথায় পুটুলি, ভিখিরিদের পুটুলি, শতছিন্ন মলিন দুর্গন্ধযুক্ত। সাটুর বয়স কত বলা মুশকিল। 24 হতে পারে, 34 হতে পারে, আবার 44ও হতে পারে। বড় লোক যেমন রংচং মেখে সাজগোজ করে বয়স লুকোতে পারে, গরিব মানুষ তেমনি দারিদ্র দিয়ে বয়স গোলমাল করে ফেলে। কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে ফেলে। সাটুকে আমরা ছোট বড় সবাই সাটু বলে জানি। প্রতি পাড়ায় যেমন একজন না একজন অঙ্কের মাস্টার থাকে, মোটা চাঁদা দেওয়া লোহার ছাঁটের ব্যবসায়ী থাকে, হাম বড়াই করা সাংবাদিক থাকে, কাঁধে ব্যাগ কবি থাকে, গম্ভীর ছাতা সারাইওয়ালা থাকে, ব্যস্ত ঠাকুর মশাই থাকে, হিরো টাইপের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার থাকে, তেমন ভিখিরিও থাকে, পাড়ার ভিখিরি। সাটু হলো সেই পাড়ার ভিখিরি। বাকি সবার মতোই সে জরুরি। জুতো সারানোর যেমন প্রয়োজন, ছেলে মেয়েদের অঙ্ক শেখানো যেমন দরকার, তেমনি মাঝে মাঝে ভিক্ষে দিয়ে নিজেকে দাতা কর্ণ ভাবাটাও কাজের মধ্যে পড়ে। পোলাও কালিয়া খাবার পর যেমন মুখ শুদ্ধি লাগে, তেমন চিত্তশুদ্ধিও লাগে। 1 টাকা 2 টাকা মেরে কেটে 5 টাকা বাসি খাবার, ছেঁড়া জামা, সস্তা শীতবস্ত্রের বিনিময় ময়লা ঝেড়ে মন উৎফুল্ল করতে হয়। তার জন্য ভিখিরি লাগে। সাটুকে তাই পাড়ার লোক মোটের ওপর খাতি খুতিরে রাখে। দেখো বাপু, পাড়া ছেড়ে যেও না যেন। সাটুর ভিক্ষের মধ্যে যেমন টাকা পয়সা আছে, তেমন জামা কাপড় খাওয়া দাওয়াও আছে। সাটুর বিশেষত্ব হলো ভিক্ষে গ্রহণকে সে সর্বদা ধার বাকির পর্যায়ে রাখে। যার কাছ থেকে যাই নিক না কেন, পরে ফেরত দেবার প্রতিশ্রুতি সে দিয়ে থাকে। অনেকে বারণ করে, হ্যাঁ সাটু, তোমাকে ফেরত দিতে হবে না। সাটু বিরক্ত হয়ে বলে, কেন ফেরত দিতে হবে না কেন? আপনি কি দয়া দেখান? অমন ভাবে নিচ্ছ কেন? আমি তোমাকে ভালোবেসেই দিলাম। আপনার ভালোবাসা কি আমি চেয়েছি? আমার হাতে টাকা পয়সা নেই, আপনার পকেটে টাকা পয়সা আছে। কিছুদিনের জন্য সেই টাকা পয়সা আমাকে আপনি ব্যবহার করতে দেবেন, পরে ফেরত পাবেন। ব্যাস, হিসেব মিলে গেল। এত ভালোবাসাবাসির কি আছে? সাটু, তুমি বিষয়টা এত কঠিন করে দেখছো কেন? আমি কি পয়সা ফেরত চাইছি? সাটু মাথা নেড়ে বলে, আপনার ফেরত চাওয়া সাহিত্য কিছু নেই। জগতে টাকা পয়সা এমন ভাবেই চলাচল করে। আমিও নিয়ম মেনে চলবো, তবে ফেরত কবে দিতে পারবো সেটা জানি না। যবে পারবো তবে পারবো। আপনার কোনো অসুবিধা আছে? এরপর আর সাটুর সঙ্গে তর্ক করা চলে না। যে ভিক্ষে দেয় সে হাল ছেড়ে পালায়। ভিক্ষে করার ব্যাপারেও আর 5 জন ভিখিরির সঙ্গে আমাদের সাটুর আরো তফাৎ আছে। ভিখিরিরা সাধারণত বলে থাকে, কপাল মন্দ তাই ভিক্ষে করতে হচ্ছে। সাটু বলে, কপাল ভালো তাই চুরি চামারি লোক ঠকানি না করে ভিক্ষা করে খাই, নইলে বিরাট পরিশ্রম হতো। সারাদিন ধান্দার কথা ভেবে মরতুম। বড় মানুষ হবার ধান্দা। এই ভালো আছি বাপু, খাই দাই ঘুমাই, কোনো চিন্তা নাই। সাটু আমাদের সত্যি উদাসীন ধরনের মানুষ। এই সাটুকে নিয়েই সেবার হলো বিপদ। প্রতি বছর পুজোর সময় আমাদের পাড়ার প্যান্ডেলে নাটক হয়। মানাদা হলো সেই নাটকের হেড। নিজেই নাটক লিখে ডিরেকশন দেয়। নাটকের ব্যাপারে তার যে বিরাট বিদ্যে টিদ্যে ছিল এমন নয়, তবে উৎসাহ ছিল খুব। সব থেকে বড় কথা, পাড়ার লোককে নাটকে জড়িয়ে নেবার ব্যাপারে মানাদা ছিল ওস্তাদ। নাটক লেখবার সময় থেকে ভেবে নিতে হতো কাকে কাকে নিতেই হবে। তার জন্য চরিত্র তৈরি হতো। খাতগুলো এরকম: অভিনয় খাত, পাড়ার যারা অভিনয় পারে, এটাকে অভিনয় খাত না বলে জেনুইন খাতও বলা যেতে পারে। ধরা করা খাত, গোটা বছর ধরে মানাদাকে যারা নাটক করার জন্য ধরে, ছোটখাটো পাঠ হলেও চলবে।
পলিটিক্যাল খাত, পাড়ার পলিটিক্যাল দাদা দিদির রেকমেন্ডেশনে যাদের না নিলেই নয়। চাঁদা খাত, পুজোয় যারা মোটা চাঁদা দেয় তাদের বাড়ির লোককে একটু আধটু চান্স দিতেই হয়। বিক্ষুব্ধ খাত, যারা আগের বছর চান্স না পেয়ে দল পাকাচ্ছে তাদের ভিতর থেকে এক আধজনকে নিতে হয় সেই দল ভাঙতে। প্রেম প্রীতি খাত, পাড়া মানে এদিক সেদিক প্রেম ভালোবাসা, বলা প্রেম না বলা প্রেম, কিন্তু মানাদার উপর চাপ থাকে। নন্দিনীকে একবার দেখো মানাদা। শুভ্রতা কিন্তু ভালো আবৃত্তি করে। সবটা ফেলা যায় না। প্রেমিকা বা হতে পারে প্রেমিকা ছোট রোল পেলে প্রাণ সঁপে দিলাম টাইপ ভলেন্টিয়ার পাওয়া যায়। নাটকে ভলেন্টিয়ার লাগে, কত কাজ। যাই হোক, এসব খাত সামলে মানাদা নাটক এবারও লিখেছে, কিন্তু এবার তার মাথায় ভিখিরির ভূত চেপেছে। নাটকে একজন ভিখিরির চরিত্র বানিয়েছে সে। সেই ভিখিরি স্টেজের এক কোনায় থাকবে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতেও পারে, গুনগুন করে গান গাইতেও পারে, আবার চুপ করে বসেও থাকতে পারে। অভিনেতারা তাকে যাতায়াতের পথে ভিক্ষে দেবে, কেউ পয়সা ছুড়বে অবহেলায়, কেউ টাকা দেবে যত্নও করে, কেউ কম্বল দেবে, কেউ দেবে বর্ষার ছাতা, কেউ আবার ফলমূল দেবে ভক্তি ভরে। নাটকে সব চরিত্রই আসলে কোনো না কোনো ভাবে পাপী। তারা দরিদ্রকে দান করে পাপ স্খলন করছে। অল্প খরচে যদি আপদ বিদায়ের মতো পাপ বিদায় নেয়, তার থেকে সুবিধা আর কি আছে। মানাদার প্রবল ইচ্ছে এই পার্ট অরিজিনাল ভিখিরিকে দিয়ে করাবে। হাতের কাছে অরিজিনাল ভিখিরি বলতে সাটু, তাই ঘোষ কাকুর রোয়াকে গিয়ে তাকে আমরা সবাই মিলে রাজি করাতে চেষ্টা করছি। সাটুও রাজি হবে না, সে ভিখিরির পার্ট করতে চায় না, সে চায় রাজার পার্ট। বেচারির আর দোষ কি, কে আর নিজের জীবনের পার্টে অভিনয় করতে চায়? সবাই চায় স্টেজে অন্য জীবন সাজি, মুখে রং মাখি, মুখোশ পরি, পরচুলো লাগাই। মানাদা বলল, বাবা সাটু, এ নাটকে রাজা নেই। সাটু পাশ ফেরা অবস্থাতেই বলল, নেই তো কি ব্যবস্থা করেন? মানাদা বলল, আমাদের নাটকে ভিখিরি রাজা। সাটু এবার উঠে বসলো, বলল, ঠিক বলছেন নাকি ঠাট্টা করেন? আমরা বললাম, ছি, মানাদা কখনো নাটক নিয়ে ঠাট্টা করতে পারেন? সাটু ভুরু কুঁচকে বলল, অন্য লোকের ভিখিরি সাজান না, ছেঁড়া কাপড় জামা পরিয়ে দেন, হাতে ভিক্ষা পাত্র, তেমন হলে আমার ভাঙা থালাটা দিয়ে দেব। মানাদা উৎসাহ নিয়ে বলল, পাড়ায় তোমার মতো অরিজিনাল এন্ড পিওর ভিখিরি থাকতে আমি ভেজাল ভিখিরি নেব কেন? পাড়ার একটা প্রেস্টিজ নেই? এবার আমরা সবাই মিলে বললাম, ভাই সাটু, তুমি আর না করো না, তুমি আমাদের পাড়ার মানুষ, পাড়ার নাটকে তুমি না থাকলে চলে, পাড়ার জন্য এটুকু অন্তত করো। সাটু একটু চুপ করে থেকে বলল, তা নাটকের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? মানাদা সাটুর পিঠে হাত রেখে বলল, ভালো, পেট ভরে মাংস ভাত। সাটু বলল, মেনুতে দই আছে? মানাদা বলল, মেনুতে দই নেই, কিন্তু তুমি যখন বলছো থাকবে, দই রসগোল্লা দুটোই থাকবে। সাটু হাই তুলে বলল, নাটকে কাজটা কি আমার, খাটাখাটনি কিন্তু পারবো না, এই আগেই বলে দিচ্ছি। মানাদা তাড়াতাড়ি বলল, কোনো খাটাখাটনি করতে হবে না, এমনকি তোমাকে রিহার্সালও দিতে হবে না, তুমি শুধু যাবে আর স্টেজের কোণে গুছিয়ে বসবে। সাটু বলল, গান আছে? মানাদা আমাদের মুখের দিকে তাকিয়ে নিয়ে বলল, তা সে তুমি ইচ্ছে করে গুনগুন করে দুকলি গাইতেও পারো, ভালোই হবে। সাটু বলল, ঠিক আছে, আমি রাজি, তবে মনে থাকে যেন কোনো পরিশ্রমই নেই, পরিশ্রমের ভয় কাজকর্ম করি না, দেখবেন নাটকের নাম করে খাটাবেন না। এবার এখান থেকে কেটে পড়েন তো, একটা ঘুম দি, পেটে খিদে আসে, ঘুমটা ভালো হবে। মানাদাও খুব খুশি, আমরাও। নাটক জমবে এবার। নাটকে কখনো অরিজিনাল ক্যারেক্টার পাওয়া যায় না। চোর ভালো মানুষের পাঠ করে, স্বার্থপর সাজে পরোপকারী, ধান্দাবাজ হয় উদার মনের মানুষেরা। এবার অরিজিনাল হবে, কিন্তু অরিজিনালে যে কেলেঙ্কারি হবে তা কে জানতো? নাটক ঠিকই চলছিল, সাটু স্টেজের কোনায় বসেছিল, সবাই তাকে টাকা পয়সা দিচ্ছিল। প্রথম দৃশ্যের পর দ্বিতীয় দৃশ্য শুরু হতে গোল বাঁধলো। সাটু জমিদার বেশি গোপাল বাবুকে ডেকে বলল, এই যে গোপাল বাবু, আপনার পয়সা ফেরত নিয়ে যান, প্রথম দৃশ্যে নিয়েছিলাম, এবার ফেরত।
গোপাল বাবু নাটকে ধনী জমিদারের অভিনয় করছিল। সে নাটকে চান্স পেয়েছে চাঁদা খাতে। পুজোয় মোটা চাঁদা দেবার সুবাদে মানাদা তাকে নিয়েছে। কোচা দোলানো ধুতি, হাতে ছড়ি, পায়ে নাগরা। শাটুর ডায়লগ শুনে সবার মাথায় হাত। কি কেলেঙ্কারি! এরকম তো নাটকে কিছু নেই। শাটুর মুখে তো কোনো কথাই নেই। সে শুধু চুপ করে বসে ভিক্ষে নেবে। উইংসের পাশ থেকে মানাদা ঘামতে ঘামতে বলল, গোপাল বাবু, ম্যানেজ দিন। গোপাল এক গাল হেসে বলল, পয়সা ফেরত লাগবে না শাটু ভাই। শাটু তেড়ে ফুড়ে উঠে বলে, লাগবে না মানে? ফার্স্ট শো নিয়েছিলাম, এবার তাই ফেরত দিলাম। তখন হাত ছিল ফাঁকা, এখন সামনে আরো টাকা পয়সা পড়েছে, তাই ফেরত। গোপাল বাবু হাতে ছড়ি দুলিয়ে বললেন, বললাম তো বাবা শাটু, আমার ফেরত লাগবে না, ও পয়সা আমি তোমাকে দান করেছি। শাটু চোখ পাকিয়ে বলল, আপনি আমারে দান করবার কে? আপনি এ পাড়ায় থাকেন না? জানেন না আমি কারো দান নিই না? না গোপাল বাবু, পয়সা ফেরত নিন, নইলে আমি মানা বাবুরে ডেকে স্টেজের ওপরে হইচই বাঁধাবো। তাছাড়া আপনি তো লোক ভালো না, আপনি বদ লোক। দুবার আপনি আমাকে সেরা টাকা দিয়েছিলেন, সেই টাকা চলেনি। আমি আপনাকে বলতে গিয়েছিলাম, আমারে চট দিয়েছিলেন। তারপর থেকে আমি ঠিক করেছি কোনোদিনও আপনার ভিক্ষে নেব না। নাটকের জন্য আগের সিনে নিয়েছি, এইবারে ফেরত। মানাদা উইংসের আড়াল থেকে ডেকে গোপাল বাবুকে ডায়লগ সাপ্লাই করলো। গোপাল বাবু নরম গলায় সেই ডায়লগ বললেন, আমার পুণ্যের জন্য তোমাকে দিলাম শাটু। ভিক্ষে দিলে আমার পাপ দূর হবে, মৃত্যুর পর আমার স্বর্গে গমন নিশ্চিত। শাটু এবার উঠে দাঁড়িয়ে বলল, আপনার স্বর্গগমনে আমার কোনো সুবিধা আছে? কোনো সুবিধাই নাই। সেখানে আপনি মন্ডা মিঠাই খাবেন আর অপ্সরাদের নৃত্য গীত দেখবেন, খুশি হয়ে তাদের অসল পয়সা ছেঁড়া নোট বিলুবেন। আমার ফায়দা কি? আপনি স্বর্গেই যান আর নরকে যান, এই পয়সা ফেরত নিয়ে যাবেন। গোপাল বাবু এবার স্টেজ থেকে বেরিয়ে যেতে পা বাড়ান। শাটু লাফ মেরে তার ধুতির কোঁচা টেনে ধরে, হুঙ্কার দিয়ে বলে, আগে পাড়া সবার সামনে টাকা ফেরত নেন, তারপর যাবেন, নইলে স্টেজ থেকে নামতে দেব না। দর্শকদের মধ্যে প্রবল অট্টহাসি এবং করতালি শুরু হলো। মানাদার আদেশে পর্দা নামলো হুড়মুড়িয়ে। শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প নাটক। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।